এ হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা জায়গায় যেতে চলেছি, আলিপুর সেন্টার জেল, যেটি বর্তমানে এখন মিউজিয়াম করে দিয়েছে। যেমন আন্দামানের সেটুরার জেলে যেমন বর্তমানে এখন মিউজিয়াম, সেরকম আমাদের এখানেও আলিপুর সেন্টার জেলটা মিউজিয়াম করে দিয়েছে। তো চলো, প্রথমে যাব আমরা হচ্ছে দমদম। দমদমের ওখান থেকে যতীন দাস মেট্রো স্টেশন যাব, ওখান থেকে তারপরে হেঁটে আলিপুর সেন্টার জেলে যাব, বর্তমানে যেটি মিউজিয়াম। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর সবাইকে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভালোবাসা। তো চলো, বাকি কথা হচ্ছে ওখানে গিয়ে, আর সব তথ্য দেবো কি আছে কি না আছে সব। চলো, দেখা হচ্ছে যতীন্দ্র মেট্রো স্টেশনে আর দমদম স্টেশনে। বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর সেন্টার জেল, যেটি বর্তমানে মিউজিয়াম। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আর এখানে লাইট শো হয়, তার টাইমিং হচ্ছে একটি সন্ধ্যায় 6টায় এবং আরেকটি হচ্ছে সন্ধ্যা 7টায়। এটি দুটো টাইমিংয়ে হয়। তার মূল্য হচ্ছে 100 টাকা। আর এই মিউজিয়ামটি সপ্তাহের সোমবার করে বন্ধ থাকে। 1906 সাল ব্রিটিশ সরকারের হাত ধরে বাংলার বুকে গড়ে উঠেছিল এই সেন্টার জেলটি। এইখানে ভারতীয় বিপ্লবীদেরকে নৃশংসভাবে অত্যাচার ও ফাঁসি দেওয়া হতো।
বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত তিনি এই কারাকক্ষে ছিলেন। তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 1938 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই ভবনে একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত, ভারতের প্রধানমন্ত্রী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরে অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। আপনারা সেটা দেখেছেন আগে ভিডিওতে দেখানোর জন্য। তো কক্ষে ছিল একটি জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখাই থাকতো। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। এখানে মূলত বন্দী ছিলেন যারা, তারা হলেন অরবিন্দ ঘোষ, চারুচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, তারপরে হচ্ছে বিধানচন্দ্র রায়, চারু মজুমদার, তারপরে প্রমোদচন্দ্র চৌধুরী, তারপরে দীনেশ গুপ্ত, তারপরে চিত্তরঞ্জন দাস, তারপরে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, এনারা সবাই এইখানে বন্দী ছিলেন। অরবিন্দ ঘোষ ছিলেন বাঙালির রাজনৈতিক নেতা, আত্মসাধক এবং দার্শনিক। এই জেলে বন্দি থাকাকালীন তিনি গাছের পাতায় কৃষ্ণকে দেখতে পেতেন। আর চারু বসু ছিলেন
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিখ্যাত এবং অগ্নিযুগের বিপ্লবী। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। जागा हुआ है हिंदुस्तान, जागे हैं चांद सितारे, रोशन हुआ है दिल मेरा, सुभाष जी हमारे, सुभाष जी हमारे। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা,
কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। সবাই মিলে একসাথে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। দেশ का सलाम सलाम सलाम। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। আর একটা কথা, এনার ব্যাপারে যতই বলি না কেন ততই কম পড়ে যাবে। ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। দেশের মাটি দেখবে আকাশ, শিকল যাবে ছিঁড়ে। দেশের মানুষ স্বাধীন হবে ইনকলাবের ভিড়ে রে, ইনকলাবের ভিড়ে। লক্ষ্য শুধুই স্বাধীন ভারত, আলোর মিছিল ভাঙবে গারদ। চড়ছে যে বিপ্লবের পারদ, আগুন ভরা বুকে, ভালোবাসি পড়তে ফাঁসি, স্বাধীনতার সুখে রে, স্বাধীনতার সুখে। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ,
ছাড়বে দেখে শেষ, বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ঘুচবে শাসন, ঘুচবে শোষণ, উঠবে আবার মাথা, ইতিহাসের জন্মভূমি আন্দোলনে গাঁথা। দেশ জুড়ে মোর রক্তে লেখা বীর শহীদের নাম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম।
চারু মজুমদার ছিলেন নকশাল ও মাওবাদী রাজনীতিবিদ মানুষ। এই কক্ষে কয়েদিদেরকে দিয়ে তাঁতের কাজ, লোহার কাজ এবং আরও অন্যান্য কাজ করানো হতো এবং এই কয়েদিদেরকে কাজের মধ্যেই রাখা হতো, তাদেরকে বাইরেও যেতে দেওয়া হতো না। তারা যে একটু বাইরে গিয়ে সময় কাটাবে তাও এখানে হতো না। দেখুন এইখানে জল খাওয়ার জন্য যদি গিয়ে বলতো যে আমরা যাচ্ছি, তাও যেতে দিত না, কারণ এইখানেই ওই কলসি রাখা আছে, এখান থেকেই জল খাইতে হতো। বাথরুম ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়েই বাথরুম করতে হতো।
প্রমোদ রঞ্জন চৌধুরী এবং দীনেশ গুপ্ত। এনারা ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বাঙালি বিপ্লবী। सर झुका कर नहीं सर उठा के चला देश के वास्ते जान लुटा के चला जाने वालों को देखो वतन के लिए शम्मा आजादी की वो जला जाएंगे नाज तुझको तो होगा भगत सिंह की मां এই সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়া হতো, আর সামনের ওই দোতলা ঘর থেকে তাদের সহকর্মী, তাদের বন্ধুদেরকে কিভাবে ওই যে ফাঁসির কাঠে তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে সেইভাবে দেখানোর জন্য ওখান থেকে তাদেরকে দেখানো হতো। शम्मा आजादी की वो जला जाएंगे এটা হচ্ছে সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়ার পর তাদেরকে এইখানে এনে দেখা হতো তারা জীবিত আছে কিনা। যদি জীবিত থাকতো তাহলে বিদেশের ডাক্তাররা এইখানে তাদের হাত পায়ের নার্ভ বা শিরা কেটে এইখানে ফেলে রাখতো যতক্ষণ না তারা মারা যেত। এই কথাটা বলতে খুবই ইচ্ছা করছে, তাই বলছি, ইনকলাব জিন্দাবাদ। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর অন্তিম পর্বে। এখন শুরু হচ্ছে লাইট শো। তো তোমাদেরকে যতটা পারবো এই লাইট শো এর পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এই অনুষ্ঠানের শুভারম্ভ হোক। এরপরে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব তোমাদের সামনে। বন্দিশালাগুলোর অক্ষপথের কেন্দ্রবিন্দু ওই স্তম্ভ, দ্য সেন্ট্রাল টাওয়ার, যেখান থেকে প্রহরীরা সেন দৃষ্টিতে নজর রাখত বন্দিশালাগুলোর ওপর। আপনাদের ডান দিকের বাড়িটি ছিল হাসপাতাল। ব্রিটিশ শাসকের পাশবিক অত্যাচারের শিকার সব বন্দীদের শুশ্রূষা করা হতো এখানে। চারপাশের প্রাচীন বৃক্ষদল এখানে ঘটে যাওয়া সমস্ত কর্মের নীরব সাক্ষী। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু ঝরে কত বিপ্লবী বন্ধুর রক্তের আদান। বন্দিশালা মুক্তি মন্দিরের এই পূজা বেদিতে আমার প্রণতি সেই স্বাধীনতাকামী সংগ্রামের দেবতাকে। আমি ধীর হওয়ায় বয়ে চলি এই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। শত অত্যাচার আর অবিচারের যে যন্ত্রণায় অবরুদ্ধ এখানকার বাতাস, তার কাছে একটু মমতার স্পর্শ রেখে যেতে পারতাম। সেই নিহিত ইতিহাসের সাক্ষ্য দেওয়ার অঙ্গীকার আমার। রেশম আর মশলার বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ড ভারতবর্ষের যে যে জায়গায় প্রথম রাজদণ্ডের স্পর্ধায় উন্নত হয়, এই স্থান তাঁদেরই একটি। কোম্পানির শাসন ক্রমে বিস্তৃত হয়। ব্যবসার স্বার্থে ব্রিটিশ পার্লামেন্ট তাকে অনুমতি দেয়। তার নিজস্ব আইন আর
বিচার ব্যবস্থা প্রণয়নের। আর বিচার ব্যবস্থা মানেই তো জেলখানার পত্তন। 1810 সালে তাই শুরু হয় আলিপুর জেলের কাজ, আর তারপর থেকে ক্রমাগত বেড়ে যেতে থাকে তার পরিসর। 1864 সালে সারা দেশ জুড়ে সেন্ট্রাল জেল তৈরি হয়। আলিপুর জেলকে সেন্ট্রাল জেল হিসেবেই রাখা হয়। কিন্তু ততদিনে এই জেল তাহার কারাগার মাত্র নয়, সে পরিণত হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। সিপাহী বিদ্রোহের বিপুল দামাল। ব্রিটিশ শাসক শঙ্কিত হয়ে নির্বিচারে গ্রেপ্তার চালাতে লাগলেন। এদেরই একজন মহাসিনুদ্দিন আহমেদ। ইনি সেই বিখ্যাত দুদু মিয়া, ফরাইজি আন্দোলন নামে এক কৃষক আন্দোলনের জনক। খবরের সময় হয়ে গেছে, বাড়িগুলো লাইন দিয়ে দাও। গান নাম্বার 2, এক একজন এক একবার করে খবর বলো, বেশি খবর তোমার বলো না। উড়ায় নিয়ে যাবে সব জমির থাকতে। সেই দিনের জন্য প্রস্তুত হও সামাজিকর ভাই। কাজনের বাজনা বাজা এ মালিক এসে রাজা, কাজনের বাজনা বাজা এ মালিক এসে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে। মায়ের হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় বিভিন্ন তথ্যকে। গায়ে হইল কপাট ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার আষাঢ় বেদি। সত্যি ছেয়ে গেল দেশের আকাশ নীল বিদ্রোহের ঘনঘটায়। বাধ্য হলো ব্রিটিশ সরকার নীল করের অত্যাচারের ইতিবৃত্ত খতিয়ে দেখতে। তৈরি হলো নীল কমিশন 1860 সালে। 1862 সালে মারা গেলেন দুদু মিয়া। কিন্তু যে লড়াই তিনি শুরু করেছিলেন তা থেমে তো গেলই না, বরং দ্বিগুণ তেজে প্রজ্বলিত হয়ে ছড়িয়ে গেল দিকে দিকে। 1905 দেশ জুড়ে বিপ্লবের দিকে দিকে আগুন। তারই মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণা। বিক্ষোভে উত্তাল সারা দেশ। বিলিতি জিনিস বর্জন করা শুরু। জন্ম নিল স্বদেশী আন্দোলন। ব্রিটিশ সরকার সিদ্ধান্তে অনড়। জনরোষ উত্তাল হয়ে উঠল। স্বদেশী আন্দোলনের রূপ বদলে গেল স্বাধীনতা আন্দোলনে। গুপ্ত হত্যার শিকার হিসাবে বেছে নেওয়া হলো কুখ্যাত ব্রিটিশ অফিসারদের, যাদের একজন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। বিপ্লবীদের উদ্দীপনায় সারা দেশের মাটি কেঁপে উঠেছে তখন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ দাবিয়ে রাখা চাই। আর জেলখানা ছাড়া কোথায় বা রোধ করা যাবে প্রতিবাদের কণ্ঠস্বর? 1906 সালে তাই শুরু হলো নিউ আলিপুর সেন্ট্রাল জেল নির্মাণের কাজ, নজরদারির আধুনিক কায়দা কানুন মেনে। তার জয় হিন্দ আহ্বান অনুরণিত হয়েছিল আপামর ভারতবাসী বন্ধনে। 16 জুন 1925 মারা গেলেন সর্বজনবরেণ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সারা দেশ শোকস্তব্ধ। তার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। কাজ আছে তাই বেঁচে গিয়েছি,
হাত দুটোকে সচল রেখেছি আর স্টেথোস্কোপ কাজে লাগিয়েছি রোগীদের হৃদস্পন্দন নয়, হৃদয়ের স্পন্দন শুনতে। ওই আরেকজন, এরও সেই একই লক্ষণ, জ্বর আর বমি। বিজয়, ঘুম কেমন হলো রাত্রে? আমার কথা বাদ দিন ডাক্তার বাবু, এই কাশি সারবার নয়। জ্বর তো নেমে গেছে দেখছি, দেখি বুকের অবস্থা। শেষে বিলাতি জিনিস বর্জন করতে শুরু করলেন। ঘরে ঘরে চরকা, বোনা হতে লাগলো দেশীয় কাপড় খাদি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক কথায় পরিত্যাগ করলেন বিদেশি পরিধান, শুরু করলেন খাদির পোশাক পরা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে এলেন দেশাত্মবোধের জ্বলন্ত আদর্শে উদ্দীপ্ত আর এক তরুণ। তার নাম সুভাষচন্দ্র বসু। কয়েকদিনের ভালো রাত আপনি যা করছেন ডাক্তার বাবু, আমাদের মনোবল বেড়ে যাচ্ছে। আসল মনোবল আছে স্বাধীনতা লাভের মধ্যে। এমন স্বপ্ন কখনো দেখেছ যা একদিন সত্যি হয়ে উঠেছে? স্বাধীনতাই হলো সেই আশ্চর্য স্বপ্ন। বাস্তবের জমিতে তাকে দেখতে গেলে তো তোমায় বেঁচে থাকতেই হবে ভাই। সাল 1934। স্বাধীনতার স্বপ্নকে তত সুদূর প্রসারী মনে হচ্ছিল না। তার আগমন বার্তা ঝিকমিকিয়ে উঠছিল দেশের মানুষের চোখে, গুঞ্জিত হচ্ছিল দেশাত্মবোধের সুরে, ঘোষিত হচ্ছিল সমবেত তৃপ্ত পদযাত্রায়। সে জয়যাত্রার কম্পনের রেশ এসে আলিপুর জেলে মিশে যাচ্ছিল, যেভাবে যুদ্ধক্ষেত্রে মেশে বীর সেনানীর যুদ্ধাভিলাষ। অবশেষে 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হল দেশের স্বাধীনতা। জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লায় উদ্দিন হল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। जिंदगी